মহামেঘপ্রভাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। পুজো পুজো পুজো, প্রতি বছর পুজো আসে এবং আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই মা দুর্গার জন্য। পুজো তো আসে, পুজোর পরিপ্রেক্ষিতে আমরা অনেক কাজকর্ম করি, কিন্তু আমাদের আবৃত্তি চর্চা, শ্রুতি নাটক চর্চা, নাটক নিয়ে কাজ আমরা কিন্তু করে যাই সারা বছর। তার জন্য পড়াশোনার সঙ্গে থাকতে হয়। আমার আড্ডা ঘরে যেসব গুণী বন্ধুরা আসছেন, আমি যাদেরকে আমন্ত্রণ জানাতে পারছি, তারা যে আমার আমন্ত্রণের ডাকে সাড়া দিয়ে আসছেন, তাদের জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল, ভালোবাসা রইল এবং শুভেচ্ছা রইল। দেখতে দেখতে এই পডকাস্টে অনেকগুলো পর্ব আমি করে ফেলেছি। আপনাদের ভালোবাসায়, আপনাদের আন্তরিকতায় এবং আপনাদের শুভেচ্ছায় আজকে আমার আড্ডা ঘরে যাকে আমন্ত্রণ জানিয়েছি তার নাম তো আমি অবশ্যই বলবো। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে আড্ডা, সঙ্গে অবশ্যই সোনালি, আর চা তো থাকবেই। চায়ের কাপে চুমুক দিতে দিতে আড্ডা, তার সঙ্গে আড্ডা দিতে পেরে আমার খুবই ভালো লাগে। নানান জায়গায় নানান অনুষ্ঠানে তার সঙ্গে আমার দেখা হয়। তার নামের অর্থ আলো, স্নিগ্ধ আলো, চাঁদের আলো। চাঁদের আলো তো স্নিগ্ধ হয়, সে কি স্নিগ্ধ আলোর মধ্য দিয়েই সবাইকে আলোকিত করে, না নিজে আলোকিত হয়? এবং কি কি কাজকর্ম সে করে সবটাই জানবো তার সঙ্গে কথার মাধ্যমে, আড্ডার মাধ্যমে। ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা কিছু আদান প্রদান করব। তার ছোটবেলাটা কেটেছে খুব ভালো একটি জায়গায়। তার পড়াশুনো পাঠভবন স্কুলে। পাঠভবন স্কুলে পড়ার জন্য সে একটি সাংস্কৃতিক পরিমণ্ডলেই বড় হয়েছে। তার বেড়ে ওঠা সাংস্কৃতিক পরিমণ্ডলে। সে কিন্তু একবার সত্যজিৎ রায়কে দেখেছিল। তার এই যে অভিজ্ঞতার কথা আমি শুনবো, আর যেহেতু পাঠভবনে পড়াশুনো, তার জন্য ওর একটি মনের মধ্যে হোক, ছোটবেলা থেকেই সাংস্কৃতিক চর্চায় জড়িয়ে ফেলেছিল এবং আজও নানান জায়গায় দেশে বিদেশে আবৃত্তি নিয়ে কাজ করে চলেছে। শুধু আবৃত্তি বললে বলা ভুল হবে, কারণ সে শ্রুতি নাটকও খুব সুন্দর করে এবং সবাইকে নিয়ে কাজ করতে খুব ভালোবাসে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায় কে? রজত বন্দ্যোপাধ্যায়ের মেয়ে। আমরা যাকে এক ডাকে চিনি, তিনি একাধারে বাচিক শিল্পী এবং সামাজিক কাজকর্ম করে থাকেন। সেই চন্দ্রিকার সঙ্গে আজকে আমরা আলাপ করব, তার কথা শুনবো, তার জীবনের কথা শুনবো, তার ভালোবাসার কথা শুনবো, তার কণ্ঠে কিন্তু আবৃত্তি শুনবো। তাহলে আজকে আমার আড্ডা ঘরে চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়। নমস্কার। নমস্কার চন্দ্রিকা, তুই যে আজকে এখানে আসতে পেরেছিস সময় বের করে, তার জন্য অনেক অনেক ভালোবাসা জানাই। আর তোর এই যে কালার কম্বিনেশনের ড্রেস দারুণ লাগছে দেখতে। আর আজকে তো আমি তোকে অনেক উল্টো পাল্টা কথা জিজ্ঞাসা করব, তার উত্তর কিন্তু দিতে হবে। একদম একদম, আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি এত স্পষ্ট কথা বলি আর আড্ডা মারতে ভালোবাসি। তাই যখন শুনলাম যে টিপিক্যাল আবৃত্তির আসন নয়, আড্ডা মারতে যেতে হবে, আমি একদম এক বাক্যে রেডি হয়ে গেছি। চন্দ্রিকা, হ্যাঁ, তোর নামের অর্থ তো চাঁদের আলো। চাঁদের আলো বলতে তো স্নিগ্ধ আলোকেই বুঝি আমি। এবার তোকে দেখে তো আমার তোর সঙ্গে আমার যতবার দেখা হয়েছে খুব ড্যাশিং পোশিং লেডি আমার লেগেছে। তার তুই ড্যাশিং পোশিং তোর পার্সোনালিটির মাধ্যমে লোকদেরকে আলোকিত করিস, না চাঁদের আলোয় স্নিগ্ধ আলোয় আলোকিত করিস, না আলোকিত অন্যদের দ্বারা হোস, সেটা আগে তুই আমাকে বল।
দারুণ প্রশ্ন। হ্যাঁ। আসলে আমি জন্মেছিলাম পূর্ণিমা ছিল সেদিন, আচ্ছা সেই জন্যই আমার নামটা আর কি চন্দ্রিকা। আচ্ছা। না, আমি একদম স্নিগ্ধ নই, একদম নই। আমি মানে পুরো উল্টো চরিত্রের। স্নিগ্ধতা আমার মধ্যে আছে বলে আমার তো মনে হয় না। হ্যাঁ, তবে আলোকিত কিনা জানি না, আমি সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। মানে আমার বিশ্বাস, মানে আমি এটা বিশ্বাস করি যে আমি যদি একটা রুটি খাই হুম। তো আরো সবাইকে ওই রুটিটা ভাগ করে দেবো যদি অন্য কারোর খাবার না থাকে। আচ্ছা। আমি অলওয়েজ আমি টিম ওয়ার্কে বিশ্বাসী, এবং এটা হয়তো ছোটবেলা থেকেই হুম এই প্রবণতাটা আমার মধ্যে আছে। হুম আমি সব সময় মানে এই জন্য বাড়িতে প্রচুর মার খেয়েছি, বকা খেয়েছি। হুম বাবা কোনোদিন বকতেন না বা মারতেন না। হুম। আমার মা খুব রাগী, হুম। এখনো মাকে ভয় পাই আসলে। তো যে কারণে বন্ধু বান্ধব আমার হচ্ছে প্রাণ জীবনের। হুম তাদের জন্য অনেক ভালো হয়েছে আমার, হুম। আবার চূড়ান্ত খারাপ হয়েছে, কিন্তু তাও বন্ধু আমি ছাড়তে পারি না। বন্ধু ছাড়তে পারিস না, না? আমার জীবনে মানে তুই বন্ধুদের একা একটা চলার ভূমিকা। থেকে তুই অনেকের সঙ্গে চলতে ভালোবাসিস। অবশ্যই অবশ্যই অবশ্যই। এটা খুব ভালো গুণ। আর তুই যে এই যে আমি তোকে দেখছি দীর্ঘ মানে আমি তোকে সামনাসামনি দেখছি তাও 5 হয়ে গেল, বছর, হ্যাঁ, 5 5 বছর বছর হয়ে গেল। 5 বছর আর মাঝখানে তুই রাগ অভিমান নিয়ে কিছুদিন অন্তরালে ছিলিস, চাকরিও করতিস আমি জানি। তার এই রাগ অভিমানের কথাটাও একটু শেয়ার করতে হবে, যেহেতু এটা আড্ডা, মনের কথায় আমাকে জানাতেই হবে। রাগ অভিমান ঠিক না, আচ্ছা। কিছুটা ব্যক্তিগত থাকুক। আচ্ছা। কোনো রাগ অভিমানের জন্য আমি এই জগৎ থেকে মধ্যিখানে প্রায় অনেক বছর অফ ছিলাম, হুম কিন্তু চর্চাটা চালিয়ে গেছি। হুম। আমি সেটা তো কিন্তু- পারফরমেন্সে বোঝা যায়। আমি মানে যেহেতু কবিতাটাকে ভালোবাসি, হুম আবৃত্তিকে ভালোবাসি ছোটবেলা থেকে, হুম সেই জন্য মানে কবিতা ছাড়া আমি বাঁচবো না, এটা হুম। বাস্তব সত্যি কথা। হ্যাঁ, তুই এটা বলতে পারিস আমি মঞ্চে আসিনি দীর্ঘ 12-13 বছর, হুম। মানে প্রকাশ্যে পারফরমেন্স করিনি, হুম কিন্তু বাড়িতে কিন্তু আমি প্রচুর কবিতা পড়েছি, হুম নিজে নিজে চর্চাটা করে গেছি। হুম। আসেনি তার অনেক কারণ ছিল, আমার মনে হয় না এখন আর এসে সেই পুরনো কাসুন্দি ঘেটে কোনো দরকার আছে। হুম। হ্যাঁ, অভিমান ঠিক না, আমার একটু বীতশ্রদ্ধ হয়েছিলাম বলতে পারিস, নানান কারণে। কিন্তু তুই যে এই যে এতটা বছর তুই অন্তরালেই আমি বলবো, যেহেতু তোর সাংস্কৃতিক জগতে সেই সময় তোর আনাগোনাটা ছিল না, আমি অন্তরালেই বলবো। হ্যাঁ, আবার অবশ্যই। নতুন করে যখন আসলি, আমরা তো জানিস আমরা যখন কোনো জিনিস যদিও আমরা নিভৃতে চর্চা করি, কিন্তু যদি আমি বাইরে সেটা প্রকাশ না করি তাহলে কি হয়, অ্যাকসেপ্টেন্সটা একটু কম হয়ে যায়। তোর কি একটু সেই ক্ষেত্রে তোর অসুবিধে হয়েছিল জায়গাটা আবার পুনরায় তোর জায়গাটা আবার ফিরে পেতে? দেখ, আমি একটা কথা বলি, আমি কেন ফিরলাম এটা খুব ইম্পর্টেন্ট। হুম। কেন আবার প্রকাশ্যে আবৃত্তি করতে এলাম? হ্যাঁ করোনার সময় হ্যাঁ। সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম হুম। প্রচুর আবৃত্তি শিল্পী এবং বাচিক শিল্পীর জন্ম হলো। হ্যাঁ। মানে মধ্যবয়স্ক, প্রচুর হুম। মধ্যবয়স্ক স্পেশালি, মানে এত অখাদ্য আবৃত্তি হুম। সোশ্যাল মিডিয়ায় দেখতে দেখতে আমার না কিরকম ভেতরটা কিলবিল 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 করতে লাগছিল। হুম। আমি ভাবলাম না, আর আমি নিতে পারছি না, হুম। মানে এটা সত্যি নেওয়া যাচ্ছিল না। মানে মধ্য মেধার একটা অদ্ভুত ভাবে হলো না? মেধা মানে ওটা কি মধ্য মেধাই বলবো নাকি আমি জানি না, আমি ঠিক মধ্য মেধা বলতে ওটাকে আমার তীব্র আপত্তি আছে। তবে হ্যাঁ, ওই আগে আগে যেরকম পাড়ায় বৌদিরা ওই বিকেলবেলা হলে গল্প গুজব করে টাইম পাস করতো, পিএনপিসি করতো যাকে আমরা বলি, এখন তারা শ্রুতি নাটক করতে নন্দন চত্বরে যায়। এক্স্যাক্টলি। আমি খুব সোজাসুজি কথা বলি, একদম। তো আমার এটাই বক্তব্য। হ্যাঁ, তারা খারাপ তো কিছু করছে না, অ্যাটলিস্ট পিএনপিসি করার থেকে কাব্য চর্চা করছে, হ্যাঁ। শ্রুতি নাটক চর্চা করছে, এটা একদিকে ভালো, হুম। তাদের জন্য ভালো, হুম। সমাজের জন্য ভালো, কিন্তু আমার মনে হয় তাও একটু শিখে যদি চর্চাটা আর করে। সামগ্রিক ব্যবস্থা ভালো। কি হচ্ছে, একটু নিচু হয়ে যাচ্ছে। না, নিচু তো হচ্ছেই, হ্যাঁ। কেননা আগে মানে এখনো ধর হুম। আমরা মানে অনেকেই রেমুনারেশন নিয়ে আবৃত্তিটা করি, হ্যাঁ। তারা আবার টাকা দিয়ে আবৃত্তি করে। হুম। মানে এই যে স্টেজে উঠবার আগে আমি মঞ্চে উঠবো কারণ আমি মঞ্চ চাই, তাই আমি টাকা দেব, টাকা দিয়ে আমি মঞ্চ নেব। হুম। আমি না এই সিস্টেমটাকে আমার খুব অবাক অদ্ভুত লাগে। লোকে দোষ দেয় যারা অর্গানাইজ করছে তাদেরকে, আমি কিন্তু তাদের দোষ দিই না। ওরা দিচ্ছে তাই নিচ্ছে। অবশ্যই কেউ যদি মঞ্চ পেতে টাকা দিতে চায়, তো যে অনুষ্ঠান করছে তার তো লাভ, মানে লাভ না, তার খরচটা উঠে আসছে। কেউ এই অনুষ্ঠান করে খুব একটা আবৃত্তির অনুষ্ঠান করে লাভবান হয় না, মিথ্যা কথা বলবো না।
তবে হ্যাঁ, এই 100 জন মানে এরকম করলে তার মধ্যে হয়তো দুজন বেরোচ্ছে যারা ভালো কাজ করছে। কিন্তু একটা জিনিস কি চন্দ্রিকা, আমার মনে হয়েছে তোর এই কথার পরিপ্রেক্ষিতে বলি, যেটা বলতে বলতে আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম। তো ওই করোনার সময় কি হলো, আমি দেখলাম যে এরকম আর নিতে পারছি না। তখন বহরমপুরে মৃণাল রায় বলে একজন সিনিয়র আমাদের অগ্রজ বাচিক শিল্পী আছেন, উনি আমাকে অনেকদিন ধরেই বলছিলেন তুই আবার শুরু কর। তো তখন আমি মৃণালদাকে কোন কবিতাটা বলছি দাঁড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের শঙ্খ কবিতাটা আবৃত্তি করে পাঠালাম, বললাম মৃণালদা তুমি একটু যদি কাউকে দিয়ে করিয়ে দিতে পারো দাও তো। তো মৃণালদা ওটা করে আমাকে আবার পাঠিয়ে দিল, পুরোটা সম্পাদনা করে একটা সুন্দর করে। তো সেটা তারপরে আমি পোস্ট করলাম এফবিতে পোস্ট করার পর দেখলাম মানে খুব ভালো রেসপন্স। যখন রেসপন্সটা ভালো পায় না মানুষ, তখন মনে হয় যে না আবার করি। এই করতে 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 আবার কামব্যাক করা আমার। এবং আসার পর যে মানুষটা আমাকে সর্বতোভাবে মঞ্চ পেতে সাহায্য করেছেন তিনি কবি কেশব রঞ্জন দা। কেশব রঞ্জন দা কিন্তু তখন আমাকে দেখ ফিরে এলাম, ফিরে আসার পর যদি মঞ্চই না পাই তাহলে তো আর ফিরে এসে লাভ নেই। কিন্তু ওই প্রাইমারি স্টেজে আবার দ্বিতীয় ইনিংস যখন নামলাম মাঠে খেলতে, তখন কিন্তু কেশব দা আমাকে সত্যি মানে নিজের মতো করে, নিজের মানে কি বলবো, বোনের মতো বল, কন্যার মতো বল, যেভাবেই বল, মানে কেশব দা আমাকে পুরো সাহায্য করেছেন। এবং আজকে আমি সেকেন্ড ইনিংসে এসে যেটুকুনি জায়গা নিজে করতে পেরেছি, আমি খুশি। আর তোর অ্যাকসেপ্টেন্সটা আছে আমার মনে হয় কিছুটা তোর বাবার জন্য হবে, কারণ তোর বাবা মানে রজত বন্দ্যোপাধ্যায় একজন নাম, তা আমার মনে হয় সেই যে একটা ছায়া বটবৃক্ষের মতো উনি এখন দাঁড়িয়ে রয়েছেন, সেই এসেন্স, সেই ভাইবসটা তোর মধ্যে থেকে না অনেকে খুঁজে পেয়েছেন এবং আলাদাভাবেই একটা রেসপেক্ট ব্যাপারটা চলে এসেছে। তুই কি আমার সঙ্গে সহমত হবি? কিছুটা সহমত একদমই নয়। তার কারণ হচ্ছে বাবার বিষয়টা যেটা, হ্যাঁ অবশ্যই বাবার জন্য আমি অনেক গুণী মানুষের সান্নিধ্যে এসেছি সারা জীবন, এবং তবে বাবার জন্য কিন্তু আমি আজ অব্দি টিল ডেট একটাও প্রোগ্রাম পাইনি, এটা খুব জোর বলে আমি বলতে পারি। প্রোগ্রাম যেটুকুনি যা আমি পেয়েছি নিজের যোগ্যতায় পেয়েছি, নিজের চেষ্টায় পেয়েছি, নিজের কাজে পেয়েছি। এবার আর আমার বাবা আজ অব্দি কোনো প্রোগ্রাম আমাকে রেফারও করেননি টিল ডেট। মানে এটা অভিমান না, আমার মনে হয়েছে নিজের তৈরি হওয়াটা আমার সহজ হয়েছে। এক্স্যাক্টলি। এবং শুধুমাত্র তুই বিশ্বাস করবি না, হাসবি হয়তো, মানে মানে কি বলবো, আমাদের বাচিক জগতে তো দুটো প্রধান সংগঠন আছে, একটা বাচিক শিল্পী সংস্থা আর একটা বাচিক স্বজন। আমি বাচিক স্বজনের সদস্য, আর আমার বাবা কিন্তু বাচিক স্বজনে বেশ একটা মানে কার্যকরী সভাপতি মোস্ট প্রবাবলি। তো আমাকে বাচিক শিল্পী সংস্থা, তো আমাকে সবাই বলেছে তুমি কেন বাচিক স্বজনে। আমার কিন্তু একটাই কারণ, যেহেতু বাবা বাচিক শিল্পী সংস্থায় আছে, আমি ওখানে থাকবো না, আমি বাচিক স্বজনেই যাব। তার কারণ এখানে আমি যদি একটাও প্রোগ্রাম পাই নিজের যোগ্যতায়, আর ওখানে যদি নিজের যোগ্যতাতেও পেয়ে থাকি না, বাবার জন্য পেয়েছে। এই বাবার জন্য পেয়েছে এই শব্দটাতে আমার মানে তীব্র আপত্তি। একদমই তাই, খুব ভালো, মানে ভেরি ওয়েল সেড চন্দ্রিকা। আরেকটা কথা আমি তোকে বলবো, তুই যে বললি না, আমার একটুখানি তোর সঙ্গে একটা ব্যাপারে মতবিরোধ এই জন্য থাকছে যে দেখ, যে যেটাতে খুশি থাকে, অন্যের ক্ষতি না করে, সে সেটা করুক, তাই না? করতে পারলে করুক। কিন্তু আমার একটা আপত্তি এই যে অনেকে 300 টাকা বা 400 টাকা দিয়ে 3 মিনিটের একটা আবৃত্তি করবে বলে অর্গানাইজারকে টাকা দিচ্ছে, মঞ্চে আবৃত্তি করছে, নেমে আসছে, ইত্যাদি ইত্যাদি। আবার সেই মঞ্চে অনেকে রেমুনারেশন পাচ্ছে কারণ সে তার জায়গাটা তৈরি করেছে। এবার জায়গাটা সে কিভাবে তৈরি করলো, জায়গাটা তাকে মার্কেটিং করতে হবে, আপার লেভেলে মার্কেটিং করতে হবে। এই যে 300 টাকা বা 400 টাকা দিয়ে সে যে মঞ্চে উঠছে, কারণ তার অত বড় মার্কেটিং করার ক্ষমতা নেই, তাই জন্য সে ছোট ছোট করে মার্কেটিং করছে, নিজেরই মার্কেটিং সেটা করছে। সে যদি আজকে আবৃত্তিটা ভালো করে করতে পারে, অন্যান্যদের চোখে পড়ে যেতে পারে, চোখে পড়লে তাহলে সে পরবর্তীকালে যদি আরও সে ঘষা মাজা করে, নিজের চর্চায় থাকে, তাহলে হয়তো সে কলসও পেতে পারে, এই আশাই করছে। অনেকের বোধের আমার মনে হয় একটু কম আছে, যে সে যখন পারফর্ম করছে তার নিজের বোধ থাকা উচিত আমি ভালো করছি না খারাপ করছি। যদি সে খারাপ করে তাহলে তার পিছিয়ে আসা উচিত এবং
অন্য কাজে নিজেকে মনোনিবেশ করা উচিত। সেটা না করে অনেকে মানে মধ্যভাবে খুব সাধারণভাবে দেখে হোক না দেখে হোক বলে যাচ্ছে, হয়তো প্রচুর পয়সা কিনা জানি না, আজ 400 কাল 2000 কাল 1000 দিয়ে করে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, সামগ্রিক একটা যে কালচারাল একটা ব্যাপার, ওটার না অবনতি ঘটেছে আমার সেটা মনে হয়। কিন্তু মার্কেটিং যদি তুই না করিস রে চন্দ্রিকা, তাহলে দেখ খুব মার্কেটিং tough। তো সবাই করে, হ্যাঁ মার্কেটিং A to Z প্রত্যেকে করে, হ্যাঁ। অনেকে পিআর রেখে করে, হ্যাঁ অনেকে ইভেন্ট কোম্পানির দ্বারা করে, হ্যাঁ যাদের সামর্থ্য নেই তারা নিজে করে, আমি নিজে সেটাকে করে। খারাপ বলছি না। আমি যেমন আমার মার্কেটিং আমি নিজেই করি। হ্যাঁ, আমি সেই জায়গাটাকে একদম খারাপ বলছি না, আমি বলছি কোন জায়গাটাকে, যে হ্যাঁ নিজে টাকা দিয়েও নিজেকেও প্রোগ্রাম করছে, তুই এই পয়েন্টটা ঠিক বলেছিস, যে তার থেকে যদি ভালো করে তাহলে অবশ্যই অন্যের একজনের ডাক চোখে পায়। পড়বে। হ্যাঁ আবার অনেকে মানে খারাপ করলে সে সরে যাওয়া না, হ্যাঁ চর্চাটা ঠিকভাবে চালিয়ে যাওয়া উচিত। চর্চাটা দেখ চর্চা করতে করতে মানুষ কিন্তু একটা জায়গায় এসে পৌঁছয়, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, এটা একটা আজকে পারফর্মিং আর্ট। বিনা চর্চায় যে মঞ্চে ওঠে, তুই যখন কোনো একটা অনুষ্ঠানে যাবি না, তুই নিজে খুব ভালো করে বুঝবি কে চর্চা করে মঞ্চে উঠেছে আর কে চর্চা না করে মঞ্চে উঠেছে। এটা খুব ক্লিয়ারলি বোঝা যায়, এটা বলে দিতে হয় না। আর দর্শক শ্রোতা বন্ধুরা ভীষণ চালাক হয়। হ্যাঁ, আমরা ভাবি তারা বোকা, তারা বেশি চালাক, তারা দেখতে আসছে, ফলে তারা জানে কারটা শুনবো আর কারটা শুনবো না। হ্যাঁ, এই যে তুই সবাইকে নিয়ে যে কাজ করিস, আমার না এক সময় মনে হয়েছে, আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, তারপরে তোর কথাটা শুনবো। সেটা হচ্ছে, তুই যখন সবাইকে নিয়ে কাজ করিস, অনেক তো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, সমস্যার সম্মুখীন হতে হয়। আমার না মাঝে মাঝে মনে হয় ধুর আর করবো না। তোর কি এটা মনে হয়? কারণ দেখ, তুই অনেক পরিশ্রম করে একটা প্রোগ্রাম অর্গানাইজ করলি, তারপর দেখা গেল কিছু না কিছু একটা প্রবলেম অন্য কেউ ক্রিয়েট করলো, যেটা ক্রিয়েট হওয়ার কথাই ছিল না, তখন কি তোর মনে হয় ধুর আর করবো না? এটা না মানে এবার যখন আমি আবৃত্তি শুরু করলাম বা এই সাংগঠনিক কাজকর্ম শুরু করলাম, আমি একদম ডিটারমাইন্ড অ্যাট এনি সিচুয়েশন আমি ফেস করব। আচ্ছা, ফলে ওই যে ধুর আর করব না, এইটা এবার আর আমার মনে হবে না। মানে আমি এতটাই দৃঢ়বদ্ধভাবে বা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এবার নেমেছি যে এইটাকে আমি কোন রকম কোনো অবস্ট্রাকশন বলে মনেই করি না। একদম সিক্সার উড়িয়ে দিয়েছি। টু বি ভেরি অনেস্ট, আমি এবার যে নেমেছি, আই ডোন্ট হ্যাভ এনি এক্সপেকটেশন ফ্রম এনিওয়ান। আমার কারোর কাছ থেকে কোনো প্রত্যাশা নেই। এই নেই বলেই আমার কোনো দুঃখ হয় না, আমার আনন্দ হয় যেটুকুনি পাই যাতে, এবং তা নিয়েই আমি খুব হ্যাপি আছি। হ্যাঁ, খারাপ লাগে নাকি? খারাপ লাগে যখন দেখি আমার বাবারই কোনো বন্ধু সামনে আমাকে ভালো ব্যবহার করছে, পেছন থেকে গিয়ে আমাকে ছুরি মারার চেষ্টা করছে। এরকম আছে, অনেকেই আছেন। তো কি করব? সামনে দেখা হলে তাদেরকে আবার প্রণাম করতে হয়, আমি যদিও করি না, এটা মানে আমি এড়িয়ে যাই, কিছু বলি না, কারণ আমার বাবা বলে না দরকার নেই। তুই বাবাকে বললি, আমার বাবা একটু না মানে ঝগড়া ঝামেলা ঝাঁটি ওই দেখে মনে হয় ওরকম পছন্দ করে না। আর আমি খুব স্পষ্ট কথা মুখের উপর স্পষ্টভাবে বলি, এই জন্য আমার প্রচুর শত্রু, এবং চেনা শত্রুকে আমি ভালোবাসি, আমি আমার চেনা শত্রুকে ভালোবাসি, কিন্তু আমি খুব অপছন্দ করি যারা সামনে বন্ধুত্বের মুখোশ পরে পেছন থেকে ছুরি মারে, তাদেরকে আমি প্রচন্ড রকম ভাবে অপছন্দ করি। সেটা তুই আস্তে আস্তে কাজ করতে করতে বুঝে গেছিস আমার মনে হয়। একদম বুঝে গেছি। হ্যাঁ, এটা এক্সপিরিয়েন্স, এটা অভিজ্ঞতা। তা তোর কাছ থেকে একটা কবিতা শুনি চন্দ্রিকা। কি কবিতা বলবি আজকে? বর্ষাকাল। হ্যাঁ, মানে কদিন তো কলকাতা ভাসছে বলা যায়। এটা তোকে জানিয়ে দিই, এই এপিসোডটা টেলিকাস্ট হবে আমার মনে হয় পুজোর পরে, ঠিক আছে? আচ্ছা, পুজোর পরে হবে? হ্যাঁ, পুজোর পরে হবে। তাই জন্য তোর যদি পুজোর পর হোক যখন হোক, তাহলে একটা প্রেমের কবিতা বল না। প্রেম তো মানে বর্ষা, চিরকালই, গ্রীষ্ম, সবসময় প্রেমের কথা যখন তুই বললি, কবিতা তো শুনবই, তাই কবিতা শোনার পরেই তোকে আমি একদম মানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, সেটা বলতেই হবে। বল, তুই আগে প্রেমের কবিতাটা বল। এত কথা যখন হচ্ছে তো প্রেমের কবিতা বলবি না কি কবিতা বলবি বল? আমি লোকে ভাবে এটা প্রেমের কবিতা, কিন্তু ভুল না করে থাকলে এটা বোধহয় নৈবেদ্যের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের। হ্যাঁ, ছল আমার খুব প্রিয় একটি কবিতা। তোমারে পাছে সহজে বুঝি, তাই কি এত লীলার ছল?
বাহিরে যাবে হাসিরও ছটা, ভিতরে থাকে আঁখিরও জল। বুঝি গো আমি, বুঝি গো তব ছলনা, যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বলো না। তোমারে পাছে সহজে ধরি, কিছুরই তব কিনারা নাই। দশেরও দলে টানিব পাছে, বিরূপ তুমি বিমুখতাই। বুঝি গো আমি, বুঝি গো তব ছলনা, যে পথে তুমি চলিতে চাও সে পথে তুমি চলো না। সবার চেয়ে অধিক চাহ, তাই কি তুমি ফিরিয়া যাও? হেলার ঘরে খেলার মতো ভিক্ষা ঝুলি ভাসায় দাও। বুঝেছি আমি, বুঝেছি তব ছলনা, সবার চাহে তৃপ্তি হলো, তোমার তাহে হলো না। বাহ, যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বলো না। না, এই যে কথা, এই যে লাইনটা, সেটা কি তোর পতিদেবের ক্ষেত্রেও প্রযোজ্য? না, না, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড, একদম সব কথা ও তোকে বলে, তুই ওকে সব কথা একদম বলিস? একদম একদম। ভালো কাজ করে এলেও বলি, খারাপ কাজ করে এলেও বলি। খারাপ কাজের সংখ্যা বেশি না ভালো কাজের সংখ্যা? কঠিন প্রশ্ন। খারাপ কাজ। বাবা, খারাপ কাজের সংখ্যা যখন বেশি, ওর সঙ্গে যখন শেয়ার করিস, ওর রিয়াকশনটা কিরকম হয় বল? দেখে ওকে খুব শান্ত মনে হয়, একদমই শান্ত নয়। ওর রিয়াকশন কিছু হয় না, ও নো রিয়াকশন জোনে থাকে মাঝে মাঝে। তাই? হ্যাঁ, কারণ ও জানে যাই করুক আলটিমেটলি বাড়িতেই ফিরবে। আচ্ছা, আর তোর বরের ক্ষেত্রে সেটা তোর কিরকম অ্যাকসেপ্টেন্স আছে ও যখন খারাপ কাজের কথা তোকে শেয়ার করে? ও কোনো খারাপ কাজ করেই না, খুব ভালো মানুষ। মানে কাজই করে না নাকি খারাপ কাজ করে না? খারাপ কাজ করে না। আচ্ছা, মানে ভালো কাজ করে। হ্যাঁ, ও একটু অন্য টাইপের মানুষ, মানে এখনকার দিনে খুবই বেমানান। আচ্ছা। সরল, হুম। সাধাসিধে, আচ্ছা। সবাইকে ভালোভাবে। হুম। এই যে সবাইকে ভালো ভাবছে, এই ভালো ভাবার থেকেই তো ওর অনেক কিছু হতে পারে, এরকম যে কেউ ক্ষতি করেছে বা ক্ষতি করতে আসছে। হ্যাঁ, হয়েছে তো। হয়েছে? হ্যাঁ। তখন সে ডিপ্রেশনে গেছে? না, ও ডিপ্রেশন না, যেটা হয় আমার জন্য বেশি ক্ষতি হয়েছে। মানে আমি বন্ধু বান্ধবদের অত্যন্ত বিশ্বাস করি, অত্যন্ত এরকম ভাবে জীবনে প্রচুর টাকা পয়সা খোয়া গেছে বন্ধুদের পাল্লায় পড়ে, সেজন্য এখনো কথা শুনছি আর কি। যাই হোক, এই আর কি। আচ্ছা, মানে তোদের মধ্যে বন্ডিংটা বেশ স্ট্রং। হ্যাঁ, বন্ধুত্বের বন্ডিং। মানে আমরা ওই হাজবেন্ড ওয়াইফ টাইপের থাকলে না তোর ঝগড়া সঙ্গে ওর লাগবে। আলাপ হয়েছিল কবে? ও আমার অনুষ্ঠান দেখতে এসেছিল 1992 সালে। 92 সাল? তখন তোর গ্রাজুয়েশনও তোর কমপ্লিট হয় না? তুই যখন হায়ার সেকেন্ডারি পাস করে ফার্স্ট ইয়ারে? ফার্স্ট ইয়ার, একদম। হ্যাঁ, তোর 94 বোধহয় পাস আউট। না 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 না, 92তে আমার হচ্ছে, আমি তখন না কলেজে পড়ছি। হ্যাঁ, ফার্স্ট ইয়ার কলেজে পড়ছি। হ্যাঁ, ওরমই হবে। আর তোর তো তখন বিড়লা একাডেমিতে প্রোগ্রাম ছিল সাদার্ন এভিনিউতে। আচ্ছা, সেদিনও এসেছিল আমাদেরই আরেক বন্ধু। তোর প্রেমের পর পরিণয়? হ্যাঁ। মানে কে প্রপোজটা করলো? তুই করলি না? আমি। তুই করলি? ওরে বাবা, কি ড্যাশি খুশি! মানে ওই তুই আগে করে দিলি, যদি না বলেছিল। না বলেছিলে? বলেছিল তোমার আমার সঙ্গে বেশি দিন ভালো লাগবে না। কিন্তু এই ভালো না লাগতে লাগতে মোটামুটি ভাবে এই আগামী জানুয়ারিতে 27 বছর হবে। 27 হবে তো? হ্যাঁ, 27 হবে। তো তার মানে 27 বছরের বিবাহিত জীবনে তুই কি বার্তা দিবি? এই যে 27 বছর ঝগড়া না করে না, ঝগড়া হয়েছে কিন্তু সেটা কখনোই মারামারির পর্যায়ে যায়নি। ঝগড়া হয়েছে মানে ওই সেন্সে ঝগড়া হয়নি, টুকটাক যেরকম সংসারে সবার। মানে তোরা লাগামটা জানিস টানতে আর কি? হ্যাঁ, ঝগড়ার লাগামটাও জানিস টানতে। আমাদের ঝগড়া সব থেকে ইম্পর্টেন্ট যেটা নিজেদের মধ্যে হয়নি, তৃতীয় কারোর জন্য হয়েছে অলওয়েজ। সেটাই, তৃতীয় কোনো ব্যক্তির কারণে হয়েছে। মানে আমাদের নিজেদের মধ্যে কোনো কিন্তু ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকলেও আমরা বুঝি, চুপচাপ থাকি, কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির কারণেই ঝগড়া সব সময় হয়েছে। হ্যাঁ, এটাই হয়, জানিস তো। এই জন্য বলে, মানে আমি তো, তোরা কি পিঠে পিঠে নাকি সমবয়সী? 2 বয়সের বড় আমার। হ্যাঁ, এই যে এই জিনিসটার জন্য আমি বলি, এইটা নাকি একটু ম্যাচুরিটির অভাব থাকলে হয়। আমি খুব ম্যাচিওর। আমি আগেকার দিনে তো যারা এজ ডিফারেন্সটা বেশি, সবাই বলে গেছেন যে মানে হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে ডিফারেন্স হওয়াটা ভালো, যে কারণে এখন দেখি না মেয়েরা বড় ছেলেরা ছোট।
ট্রেনটা তো চেঞ্জ হয়ে গেছে, একদিকে ভালো কিন্তু ম্যাচুরিটির জন্য তাহলে কি হয়, লাগামটা একজন আরেকজনকে গড়ে নিতে পারে। গড়ে নিতে পারে। সেটা ছেলেরাও যদি একটু বড় হয় তাহলে যেই বড় হোক, বড়টা বড় কথা নয়, ডিফারেন্সটা বড় কথা। ডিফারেন্সটা বড় কথা। আমাদের যেটা হয় তোর মানে টুকটাক টুকটাক হয়, তবে হ্যাঁ আমার এই আবৃত্তির যে আবার ফেরা বা আমি যখন বন্ধ করে দিয়েছিলাম, আমার হাজবেন্ড কিন্তু চিরকাল আমাকে এইটাতে সাপোর্ট করেছে, অলওয়েজ। ও খুব ভালো শ্রোতা, বুঝতে পারে। হ্যাঁ, ও হয়তো আবৃত্তি করতে পারে না, কিন্তু কেউ যদি কবিতায় কোনো একটা ওয়ার্ডও ভুল বলে না, ওর কানে লাগে টক করে, ওর কান তৈরি হয়ে গেছে। আর এই যে তোর হাজবেন্ডকে নিয়ে শ্রুতি নাটক করার কোনো প্ল্যান আছে? কবি সাতকর্ণীদা একদিন বললেন যে আমি একটা শ্রুতি নাটক তোমাদের লিখে দেবো, যেটা তুমি আর তোমার হাজবেন্ড করবে। আলাম হ্যাঁ লিখে দিন। তা দাদা মোস্ট প্রবাবলি লিখছেন, যদি ওটা লিখে দেন তাহলে একবার চেষ্টা করব, ব্যাপারটা কিরকম দাঁড়ায় এটার জন্য। দেখ, আমি তাহলে ঠিক পথেই তোকে প্রশ্নটা করেছি যে শ্রুতি, হ্যাঁ এখন কিন্তু আমি দেখেছি তোরা যদি যুগলবন্ধু হিসেবে করতে পারিস। আমার একটা আমি জানি না কিরকম কি হবে, কিন্তু একটাটাই নেব, অন্তত একটা শো করবো। হ্যাঁ করবি। আমার এখানে একটা ল্যাক হয়ে গেল জানিস তো, আমার খুব ইচ্ছে করে। আমার হাজবেন্ড যেহেতু ইংলিশ আর হিন্দিটা খুব স্ট্রং, ওর যেহেতু কানপুরে থ্রু আউট পড়াশুনো, এর ফলে বাংলাটা সেরকমভাবে মানে বলা তো অ্যাকসেন্টে একটু হিন্দি চলে আসে, আর পড়াশুনোটা যেহেতু বাংলায় করেনি, যেন বাংলা পড়তে অসুবিধেই হয়। মানে আমরা যেরকম মানে এই ভেঙে ভেঙে করে, সেটা নিয়ে তো আর শ্রুতি নাটক হবে না, তাই জন্য আমার ওটা আর হলো না। জানি না, আমার একটা ইচ্ছা আছে অবশ্যই লিখে দিলেই আমি একদম রিহার্সাল নেবে, একবার তো করবি, মাচায় করবো। কারণ হলে আমার বরের গলাটা কতটা নিচু করা যাবে আমি জানি না, মাইক্রোফোন ফেটে গেল হয়তো, তাই জন্য মাচা প্রোগ্রামে করবো না, অডিটোরিয়ামে আমার মনে হয় ভালো লাগবে। আর আমি তো কথা বলেছি, খুব জোভিয়াল একজন মানে মানুষ, আমি দেখেছি কথা বলে। সেটা তো গেল তোর হাজবেন্ডের সঙ্গে বন্ডিংয়ের কথা গেল, তারপর সাংস্কৃতিক জগতের এই যে কথা বললাম। আর আমার একটা দুটো প্রশ্ন তোর কাছে করার আছে, সেটা হচ্ছে তুই পরকীয়া প্রেমে কি বিশ্বাসী? পরকীয়া প্রেম? হ্যাঁ, প্রেমই হয়, পরকীয়া বলে কিছু হয় না। প্রেম তাই না? এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু দেখ, কেউ যদি ট্রু টাইমিং করে, মানে ধর সে হাজবেন্ডের সাথেও খুব ভালো, আবার অন্যজনের সাথেও খুব প্রেম চলছে, সেটা কি সম্ভব? হৃদয় তো একটাই না। আমার মনে হয় যে প্রেম একসঙ্গে দু তিনজনের সঙ্গে করা যায় না। তার মানে তখন হাজবেন্ডের সঙ্গে তার কোথাও একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে বলেই সে প্রেমে পড়েছে আবার, বা তার অন্যদিকে মন গেছে। কিন্তু অনেকে আছে হাজবেন্ডকে সত্যি ভালোবাসে আবার ব্যাক করবে, সেটাও আমি শিওর। এটা ভালো কথা বলেছিস। আবার দেখ, দুঃখ না থাকলে আমরা কিন্তু কোনো কাজ খুব ভালো করে কনসেন্ট্রেট করতে পারি না, এটা আমার ধারণা। এবার ধর মনোমালিন্য হলো, অনেকে আছে প্রেম অন্য জায়গায় না করে সে সাহিত্য প্রেমে ডুবে গেল, সেটাও তো ভালো। হ্যাঁ, চ্যানেলাইজ করতে পারে নিজেকে, ওটা তো সব থেকে ভালো। হ্যাঁ, কেউ যদি কনসেন্ট্রেশনটা পজিটিভ দিকে নিয়ে আসে, তার থেকে ভালো তো কিছু হয় না। তুই বিশ্বাস করবি না, আমি আমার জীবন থেকে বলছি, আমার সঙ্গে অনেকে অনেক রকমভাবে খারাপ ব্যবহার করেছে। আমি কখনো নিজের ক্ষতি করার কথা ভাবিনি, উল্টে আমার জেদ চেপে যায় কেউ নেগেটিভ আমার সম্পর্কে প্রচার করলে বা আমার নেগেটিভ ব্লেম দিলে। আমি তখন চেষ্টা করি আমার নিজের কোনটা ভালো হবে, যতটুকু আমার সামর্থ্য আমি সেটা চেষ্টা করি। তুই কি সেটাই চেষ্টা করিস? তুই না হাসবি, আমি এমন একটা কথা বলবো। হ্যাঁ বল না। আমার না কারোর কোনো কথা গায়ে লাগে না, বিশ্বাস কর। আমার ঠিক যেটুকুনি প্রয়োজন আমি কানে ঢোকাই, আর যেটা প্রয়োজন না ইনস্ট্যান্ট এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বেরিয়ে যায়। কি ভালো, কি ভালো। আর আমার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, আমি খুব টেনশন হলে, আমার টেনশন লাইফে হয় না, মানে আমার টেনশন লেস আমি বলতে পারি। আমার খুব কঠিন পরিস্থিতিতেও, জীবনে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি আমি হয়েছি, আমার টেনশন হয় না, এটা আমার মানে একটা প্লাস পয়েন্ট। আর যদি বা টেনশন হয়, টেনশন হলে আমি খুব ভালো ঘুমোই আর প্রচুর খাই। তুই কি ডায়েটিং করিস? না, আমি খাই, এমনি এত সুন্দর। আমি পিওর ভেজিটেরিয়ান, একদম জেন ভেজিটেরিয়ান। আমি পেঁয়াজ রসুন অবধি খাই না। আচ্ছা, ফলে আমার খাওয়ার ডায়েটটাই একটু অন্য। তাহলে এত গ্ল্যামারাস কি করে? গ্ল্যামারাস না, আই এম নট গ্ল্যামারাস। ইউ আর গ্ল্যামারাস। থ্যাঙ্কস। তাহলে কারণ তোর স্কিন আমি দেখতে পাচ্ছি, তুই বিউটি চর্চা, বিউটি পার্লারে যাস? না, একদম না।
চুলের কাটিং দেখে তো মনে হচ্ছে না। পার্লারে গিয়ে সেট টেট করে। না 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 না, হ্যাঁ? আমি 3 মাসে একবার যাই। 3 মাসে একবার হ্যাঁ একদম। ফেসিয়াল এন্ড অল কিচ্ছু করাস না? কিচ্ছু করাই না, বাড়িতে টমেটো নিই, হ্যাঁ। তার মধ্যে হলুদ ফেলি, হ্যাঁ। কফি গুঁড়ো ফেলি, হ্যাঁ। মুখে ঘষি, আরে লাভলি, ওই জন্যই তো এত গ্লো করছে। এরকম করি। আর আমি খাওয়ার দাওয়ারটা এখন গত 2-3 বছর একটু ট্রাই করি, হুম। মানে ফুচকা খাই, হ্যাঁ। তেলে ভাজাও খেয়ে নিই, হুম। অথচ আমি তেল কম খাওয়ার চেষ্টা করি বাড়িতে, মানে এরকম আর মানে ব্যালেন্স করে নিস। ব্যালেন্স করি, আমি ব্যালেন্স করি খাওয়া। তুই মেডিটেশন করিস চন্দ্রিকা? হ্যাঁ 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 হ্যাঁ। হুম। অ্যাকচুয়ালি আমি মানে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত। হুম। আমি সস্তয়নি, ফলে আমি আমাদের কিছু প্রথার মধ্যে দিয়ে যেতে হয়। হুম। প্রত্যেকদিন সকালবেলা ইষ্টবৃতি আমাদের করতেই হয়। হুম। আর যেহেতু আমি মানে সস্তয়নি, সেই জন্য হুম। আমার খাওয়ার ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আমাদের মেনে চলতে হয়, হুম। যেটা আমি মানি। আচ্ছা। এই জন্য আমার মানে জীবনের একটা মানে রুটিন আছে, হুম। সেই রুটিনের বাইরে আমি চেষ্টা করি না বেরোতে। হুম। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে একদম স্ট্রিক্টলি, হুম। মানে কিছু খাওয়া আমাদের কোনোদিন কোন জিনিসটা খেতে হয় না, নিয়ম আছে, হুম। সেটা আমি চেষ্টা করি মেনে চলতে। এবার কলকাতার বাইরে টাইরে গেলে যেটা হয়, আমি মানে আমার একটা প্লাস পয়েন্ট যে আমি ফল খেয়ে সারাদিন কাটিয়ে দিতে পারি। এটাই খুব ভালো। যেরকম বাংলাদেশে প্রোগ্রাম করতে গিয়েছিলাম যখন, হুম। সবাই খুব টেনশনে ছিল যে হুম। কি খাবো, হুম। কারণ ওখানে সবকিছুতেই পেঁয়াজ রসুনের ছোঁয়া। হুম। তুই বিশ্বাস করবি না, আমি ওখানে 10 দিনের মধ্যে 7 দিন বোধহয় শুধু দই চিড়ে খেয়েছিলাম। দই চিড়ে, হুম। রাত্রিবেলা চায়ের মধ্যে বান রুটি ডুবিয়ে খেয়ে নিতাম, হুম। মানে এরকম খেয়েছিলাম। মানে অসুবিধা হয়নি? অসুবিধা হয়নি, কারণ আমি ফল খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, আর ওইটা আমি ওইটাই কলা, তোকে মানে আমার পাউরুটি কলা আমার ধারণা বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো সব জায়গায় জায়গায় পাওয়া যাবে। আর এই দুটো জিনিস যদি পাওয়া যায়, তাহলে তো অসুবিধা আমার হয় না। কোনো কিছুতে কোনো অসুবিধা নেই। মানে অসীম আশীর্বাদ ঠাকুরের, আমার এখনো সুগারটা নেই, হুম। ফলে আমি সবকিছু মিষ্টি টিষ্টি আরামসে খেতে খেতে ভালোবাসি। থাকিস। আর তোর এই তো জীবন একটা আছে, তোর লাইফ একটা রুটিন আছে, সেটা তো আমি শুনলাম। তোর কাছ থেকে আমি আরেকটা প্রতিবাদী কবিতা শুনতে চাইছি। প্রতিবাদী কবিতা? হ্যাঁ। সুবোধ সরকারের একটা কবিতা বল। সুবোধদার আসলে অনেক কবিতা মুখস্থ। হ্যাঁ। সুবোধদার প্রতিবাদী কবিতা বলবো না প্রেমের কবিতা বলবো? প্রেমের কবিতা তো একটা বললি। প্রতিবাদী তো নয় বলছিস, তুই কি কবিতা বলতে চাইছিস চন্দ্রিকা বল। সারা দেশ জুড়ে, হ্যাঁ। সারা বিশ্ব জুড়ে এখন যুদ্ধ, অশান্তি, হিংসা, হানাহানি। হুম। আমি বরঞ্চ যাতে কবিতার মধ্য দিয়ে মানে শান্তি আসে, শান্তির বার্তা পৌঁছে শান্তির দিতে পারি। বার্তা পৌঁছে দেওয়া যায়, আহসান হাবিবের একটা কবিতা শোনাই। শোনা। শান্তি আসুক, শান্তি আসুক, দগ্ধ মাটির বুক ভরে আজ শান্তি আসুক। সকালবেলার শান্ত কোমল আলোয় নেই, শান্তি আসুক অরণ্য আর আকাশ ছেয়ে। শ্রান্ত হৃদয় পূর্ণ করে শান্তি ঝরুক, প্রাণ বলাকার পাখায় পাখায় শান্তি ঝরুক। শান্তি ঝরুক ক্লান্ত চোখের পাতার পরে, শান্তি আসুক তোমার আমার সবার ঘরে। যে সভ্যতা আগুন জেলে সবার দ্বারে দিচ্ছে হানা, শান্তি শপথ আজকে তারে চরম ঘৃণার আগুন জেলে দগ্ধ করুক, দগ্ধ করুক। শান্তি ঝরুক তোমার প্রেমে আমার প্রেমে গড়া সমাজ, বণিক প্রেমের আঘাত খেয়ে ভেঙেছে আজ। আজ সে প্রেমের মুখোশ খুলে নতুন প্রেমে, নতুন গড়া শান্তি আবার আসুক নেমে। শান্তি সেনার অমোঘ অস্ত্র হানুক আজকে প্রেমের হানা। আকাশ মাটি অরণ্যময় শান্তি কপট মেলুক ডানা। শান্তি আসুক, শান্তি আসুক, দগ্ধ মাটির বুক ভরে আজ শান্তি আসুক। অসাধারণ, সত্যি শান্তি আসুক, মানে এদেশের বুকে আছড়ে আসুক নেমের কথা মতোই বলতে পারি। শান্তি আসুক নেমে, ঘরে ঘরে শান্তি আসুক। আর এই শান্তির জন্যই বোধহয় আমরা নিজেদের মধ্যেই লড়াই করে চলেছি। শান্তির জন্যই বোধহয় আমাদের এই লড়াই,
আমাদের এই প্রতিবাদ আর শান্তি তো একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিবাদ তো আমরা তখনই করব না যখন আমরা শান্তিকে পাবো, শান্তিকে পাওয়ার জন্য আমাদের প্রতিবাদ করতে হবে। তাই প্রতিবাদ আমাদের চলবে, শান্তিকে আমরা অবশ্যই ওয়েলকাম জানাবো। আর দুঃখের সময় চন্দ্রিকা, সবচেয়ে বেশি কার কথা তোর মনে পড়ে? দুঃখের সময় হ্যাঁ, কোনোদিন এইভাবে ভাবিনি আসলে। না দুঃখ তো হয় মানুষের, হ্যাঁ, যে মানুষের দুঃখ দুঃখ তো হয়নি হবেই। সেটা দুঃখ তো তো হবেই। হ্যাঁ, দুঃখ তো হয়। কে জানে, আমার না দুঃখ হলে আমার বাবার কথা মনে পড়ে সব সময়। বাবার কথা। আমি একটু মানে বাবার মেয়ে, বাবার মেয়ে, হ্যাঁ। যদিও আমার আর বাবার মানে অনেক বিষয়ে মতবিরোধ আছে। হ্যাঁ, আমাদের রাজনৈতিক আদর্শগত দিক থেকেও একটা মতবিরোধ আছে, অনেক দিক থেকে মতবিরোধ, কিন্তু কোথাও একটা দুঃখ তুই পেলে। কি অনলি চাইল্ড? না, আমার ভাই আছে। ভাই না দাদা? ভাই। আচ্ছা, ভাইয়ের সঙ্গে তোর বন্ডিং কিরকম? খুব ভালো। অনেক বছরের ছোট? না না, 6 বছরের ছোট। 6 বছর তো বেশ অনেকটাই। হ্যাঁ, 6 বছর। তো ও কালচারাল জগতে ও? না, ও হচ্ছে দাবা নিয়ে থাকে, ও দাবার কোচ, আচ্ছা ইন্টারন্যাশনাল কোচ। আচ্ছা, ও দাবার ইন্টারন্যাশনাল মানে মাস্টার। বাহ, খুব ভালো। একদিন তোর ভাইয়ের সঙ্গে তাহলে আলাপ করতে হবে। অবশ্যই। পড়াশোনাটা কোথা থেকে? কলকাতা থেকে? ওরও পাঠভবন। ওরও পাঠভবন, মানে ভাই বোন দুজনেই পাঠভবন। ওই জন্য সাংস্কৃতিক পরিমণ্ডলে তোর যে বেড়ে ওঠা, কান তো তৈরি হয়ে গেছে। তুই আবৃত্তিটাকেই সঙ্গ করলি কেন? তুই তো আরো অনেক লেখালেখি বা মানে সাংস্কৃতিক কাজকর্ম বলতে তো শুধুমাত্র আবৃত্তি নয়, সবটাই বোঝায়। আসলে আমার মনে হয় যে মায়ের পেটে থাকার সময় থেকেই বোধহয় বাবার আবৃত্তি শুনে শুনে জন্ম নিয়েছিলাম, তো সেই জন্য বোধহয় আবৃত্তিটা আমার ভেতর স্বতঃস্ফূর্তভাবে এসেছে। লেখালেখি আমি করি, আমি কিন্তু প্রফেশনালি মানে অ্যাজ আ সাংবাদিকই সব থেকে কাজ শুরু করেছিলাম সংবাদ প্রতিদিনে। আচ্ছা, মাস্টার্স করার সময় থেকে। আচ্ছা। এবং লেখালেখি করি না এটা ভুল কথা, লেখালেখি করি। আমি প্রবন্ধ লিখতে বেশি ভালোবাসি। অনুবাদের কাজ করছি, কিছু দেখা যাক। কাজ করছিস, কাজ চলছে তোর। সবটাই বেশ জমজমাট একটা ব্যাপার চন্দ্রিকার। মানে লেখালেখি সঙ্গে আবৃত্তি সঙ্গে অর্গানাইজ করার মতো ক্যাপাসিটি, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে এই যে নানান জায়গায় অনুষ্ঠানের জন্য দৌড়ে বেড়ানো, তা শরীরটা সুস্থ রাখার জন্য মেডিটেশন, সবটা নিয়ে চন্দ্রিকা জমজমাট চন্দ্রিকা। আর আমি এটা দেখেছি, তোর ভয়টা একটু কম, সাহস বেশি। তাই জন্য মনে হয় তুই অনেকজনের সঙ্গে কাজ করতে পিছপা হোস না এবং ভয় পাস না। এবং বড়দের মানে আমি বলতে চাইছি গুণীজন ব্যক্তিত্বদের সঙ্গে তুই অনায়াসে তাদের সঙ্গে কথাবার্তা বলে নিজের জায়গাটা বুঝিয়ে দিতে পারিস। আমি কি ভুল বললাম চন্দ্রিকা? না, ভুল বলিস না, ঠিক বললাম না? হ্যাঁ, ভয় শব্দটা আমার ডিকশনারিতে নেই। আর এই যে অনেকে আছে না, সিঁটিয়ে থাকে, ধর কোনো একজন বেশ। তবে আমার একটা মাইনাস পয়েন্ট আছে, কি প্লাস পয়েন্ট আমি জানি না। আমি ছোটবেলা থেকেই কারোর অটোগ্রাফ নিতে পছন্দ করতাম না। এখনো ওই যেচে গিয়ে ছবি তোলা, আমি দেখেছি প্রচুর নামকরা লোক এলে লোকজন লাফিয়ে গিয়ে ছবি তোলে, যে কোনো কারণেই হোক। আমি ওই এগিয়ে গিয়ে ছবি তুলতে পারি না। ওটা আমার কোথাও একটা মনে হয়, মানে কে জানে, এটা আমার ভেতর থেকে আসে না, আমার একদম আসে না। তুই যে এত সুন্দর, যেমন ভাবে তোর বাহ্যিকটা তোর সুন্দর, আমি দেখেছি তোর অন্তরটাও সুন্দর। এবার বাহ্যিক সুন্দরের পরিপ্রেক্ষিতে তোকে বলি, তুই অভিনয়ের কোনো অফার পাসনি? আমার খুব ইচ্ছে ছিল, ওই জায়গাটাতে বাবার একটু আপত্তি ছিল, যে কোনো কারণেই হোক। আমার কিন্তু কম বয়সে অভিনয় লাইনে যাওয়ার একটা মানে প্রচুর ইচ্ছে ছিল, প্রচুর। আচ্ছা, জানি না, এখন তো বয়স হচ্ছে, এখন একটা ইচ্ছা আছে যদি বয়সকালে অভিনয়ে নামি, দেখা যাক। তুই ফেস রিডিং করতে পারিস কারোর? বাবা, আমি তো সবসময় ভুল মানুষ চিনি রে, রিডিং এর কোনো কোয়েশ্চেনই আসে না। ভুল মানুষ চিনিস বলছিস, তাই তো তুই 27 বছর ধরে তুই তোর হাজবেন্ডের সঙ্গে মানুষটাকে ঠিক চিনেছিলাম, এই মানুষটাকে ঠিক চিনেছিস, বাকি আমি অলওয়েজ ভুল, মানে অলওয়েজ। তোর ফেভারিট, আমি সবাইকে বিশ্বাস করি। তুই ওয়াইফ হিসেবে তুই নিজেকে কতটা নাম্বার দিবি, আর বাবার মেয়ে হিসেবে নিজেকে কতটা নাম্বার দিবি 10-এ? ওয়াইফ হিসেবে 8 দেব। আচ্ছা, হ্যাঁ, আর বাবার মেয়ে হিসেবে 6 দেব। 2 নম্বর কিসে কাটলি ওয়াইফে? 2 নম্বর কিসে কাটলাম ওয়াইফে? হ্যাঁ, 2 নম্বর কিসে কাটলাম ওয়াইফে বলতে কাটলাম এই কারণে যে আমি প্রচুর টেনশন দিই আমার হাজবেন্ডকে, আর প্রচুর জ্বালাই, এই জন্য 2 নম্বর কাটলাম। রান্না বান্না তুই নিজেই করিস? হ্যাঁ, আমার রান্না বান্নার থেকে শুরু করে
হুম। মানে বাড়ির সমস্ত কাজকর্মই আমি চেষ্টা করি নিজে করতে। হুম। আমি রান্না করতে ভালোবাসি। হেল্পিং হ্যান্ড নেই? বাজার কে করে? আমি করি। সবজি বাজার, মাছের বাজার? আমি করি। এ বাবা, খুব বাজে একটা বার্তা যাচ্ছে। বাইরে সাংস্কৃতিক কাজকর্ম করছে, সবাইকে নিয়ে কাজ করছে, আবার ও বাজারটাও করছে। এবার অনেক মহিলাদের তো চাপ হয়ে যাবে না, বাজারও করে, রান্নাও করে, হাজবেন্ড করে না। এটা কি মাছের বাজারটা যেহেতু আমি নিরামিষাশী, হ্যাঁ মাছের বাজারটা আমার হাজবেন্ড করে, অথবা হ্যাঁ। নিচ থেকে যায়, হ্যাঁ তখন নিয়ে নেওয়া হয়। আচ্ছা। কারণ আমি নিরামিষ বাজারটা পুরো সবজি বাজার, মুদি বাজার আমি করি। আর লাস্ট তুই কি বই পড়লি? একদম রিসেন্ট, হুম। একদম রিসেন্ট বই পড়েছি হচ্ছে তোর গতকালই ওল্টাচ্ছিলাম বইটা, বহু পুরনো বই, হ্যাঁ। বহু পুরনো, আলোর ফুলকি বলে একটা বই ছিল। হুম। ওটা বাবা, মানে বাবা কি করে, বাবা মাঝে মাঝে নিজের বই পরিষ্কার করে। আচ্ছা। তখন বইগুলো যেগুলো পরিষ্কার করে মনে হয় যে এবার মেয়েকে সাপ্লাই দেওয়া উচিত, হুম। বাবা বই আমাকে বেশ কার্টুন করে পাঠিয়ে দেয়। হুম। তো সেখান থেকেই নিয়ে আলোর ফুলকিটা পড়ছিলাম। হুম। ওখানে ছোটদের প্রচুর কবিতা, প্রচুর মানে ছড়া, তারপরে তো ছোটদের গল্প হুম। সব আছে, ওইটা নিয়ে নাড়াচাড়া করছিলাম একটু। আচ্ছা। আর তোর এই যে সত্যজিৎ রায়কে যে দেখেছিস, তুই একবারই দেখেছিস, ওই অভিজ্ঞতাটা একটু বল। তুই ছোট ছিলিস আমি আমি জানি। খুবই ছোট ছিলাম আসলে। সত্যজিৎ রায় আমাদের পাঠভবন স্কুলের যে লোগোটা, ওটা ওনার করে দেওয়া। হুম। এবং সত্যজিৎ রায়ের সিনেমা, হ্যাঁ। মানে ম্যাক্সিমাম সিনেমারই সমস্ত শিশু শিল্পী পাঠভবনের। আচ্ছা। হ্যাঁ। কুণাল দা, হুম। সোনার কেল্লা, কুশল দা। এই কুশল দা, সরি হ্যাঁ। সরি, কুশল দা, হ্যাঁ। সোনার কেল্লা। হ্যাঁ। তারপরে তোর এদিকে আমাদের পিকু হলো, হুম। শাখা প্রশাখা, আগন্তুক, হুম। সব মানে আমাদের স্কুল। হুম। এবং তোর হীরক রাজার দেশে সৌমিত্র চট্টোপাধ্যায়ের টোলের যে ছাত্র সব পাঠভবন। আচ্ছা। ওখানে ওই 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 ইন্টারভিউটাতে গিয়েছিলাম, আমি চান্স পাইনি, হ্যাঁ। কিন্তু আমার অনেক বন্ধুরা কিন্তু চান্স পেয়েছে, ওরা করেছে হুম। তোর সত্যজিৎ রায়ের অনেক সিনেমাতে। আচ্ছা। বাহ, তোর এই ছোটবেলায় এই স্মৃতিগুলো কিন্তু ওনাকে আমি একবার দেখেছিলাম, তাই একবার বললাম হ্যাঁ, একবারই কেমন দেখেছি। লেগেছিল রে দেখে? তখন তো ওই ফিলিংসটা ছিল না, তখন তো হ্যাঁ। ছোট ছিলাম, হুম। অত বুঝিনি। অত বুঝিসনি। আর তোর বাংলা গান বেশি টানে না হিন্দি গান? আমি সব গান, সব ধরনের গান শুনতে ভালোবাসি। বাউল গান শুনিস? হ্যাঁ শুনি। তোর শান্তিনিকেতন বেশি ভালো লাগবে না মালয়েশিয়া ব্যাংকক পাটায়া ভালো লাগবে? শান্তিনিকেতন মনের জায়গা। তাই? আমাকে যদি বলে আমি আগে ব্যাংকক পাটায়া। না, আমার শান্তিনিকেতনের প্রতি একটা অদম্য আকর্ষণ আছে, আমি আচ্ছা। জানি না কেন। তাই না? মানে রবীন্দ্রনাথের প্রেমটা তোর মনে হয় সবার আগে, তারপর বাবা, তারপরে হাজবেন্ড। না, এটাতে লড়াই হবে। তাই? আর কাকে আগে রাখবো কাকে পেছনে রাখবো এটা আমি নিজেও খুব কনফিউজ। আমাকে আমার হাজবেন্ড একদিন প্রশ্ন করেছিল। আচ্ছা, সব থেকে মজার হচ্ছে আমার বাবার আর আমার হাজবেন্ডের জন্মদিনটা একদিনে। ও লাভলি। ফলে আমার হাজবেন্ড একদিন প্রশ্ন করেছিল, আচ্ছা ধরো এরকম কোনো সিচুয়েশন হলো, তোমাকে আমাকে বাঁচাতে হবে তোমার বাবাকে, তুমি কি করবে? আল্লাহ মরিব বাবা, আমি কাউকেই বাঁচাবো না, আমি আগে নিজে বাঁচবো। না, নিজে নিজে ধর বেঁচে গেছিস, কাকে বাঁচাবি? এটা আমি নিজেও জানি না তখন তাৎক্ষণিক প্রতিক্রিয়াতে আমি কি করব, এটা আমি এই প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই। বাবা, হাজবেন্ড এসব প্রশ্ন করে? হ্যাঁ, ওর মাঝে মাঝে বাড়িতে করে, তো তুলকালাম হয়ে যাবে এসব প্রশ্ন করলে। কারণ করে উল্টে তো মাঝে তুই মাঝে। জিজ্ঞাসা করতে পারতিস যে আমি যদি প্রবলেমে পড়ি তুমি আমাকে বাঁচাবে না মাকে বাঁচাবে? না, এটা প্রশ্ন করিসনি। ও যে আমার মতে তোকে যদি এই না প্রশ্নটা আসলে আমি করে। আমার শাশুড়িকে কোনোদিন দেখিনি। ও। ওর ছোটবেলাতেই মা মারা গেছিল, আচ্ছা। ফলে ওই প্রশ্নটা আমাকে করার জায়গায় নেই, করার কোনোদিন। জায়গাটা নেই, এটা আসলে হচ্ছে এটা আমি কথা। জানতাম না, হ্যাঁ, হ্যাঁ। সরি। না না, ঠিক আছে। আর যেটা আরেকটা প্রশ্ন তোকে আমি করব সেটা হচ্ছে, জীবনে তো অনেক রং থাকে, আমাদের তো 7টা রং। জীবনের রঙের সঙ্গে এই যে 7টা রঙের কি তুই কোনো মিল পাস? জীবন কি তোর রঙিন থাকে সব সময়, নাকি ওই 7টা রঙের মধ্যে থেকেই একটা রং বেছে নিয়ে নিজের মনটাকে ওই রঙের রাঙিয়ে তুলিস? না, আমি কোনো রঙে রাঙাই না। আমি দেখেছি আমার জীবনে এক এক সময় এক একটা রং এসেছে, অবচেতন মনেই এসে গেছে। সব সময় ভালো যায় না, যখন ভালো যায় তখন সবকিছুই রং দেখি, আবার যখন ভালো যায় না কিছুটা কালো দেখি, কিছুটা সাদা দেখি, সাদা কালোর মধ্যে থেকে আবার বাকি রঙগুলো বেরিয়ে আসবে আস্তে আস্তে। তোর আজকাল একটা ব্যাপার আছে না, কেউ ধর খুব শিক্ষিত, নলেজেবল একজন পুরুষকে দেখলি,
আর এমনি ধর একজন খুব সুন্দর দেখতে একটা পুরুষকে দেখলি, সে খুব একটা নলেজেবল না, কিন্তু আরেকজন বেশ নলেজেবল সুপুরুষ, কিন্তু সে এরকম নয় যে খুব ফর্সা বা কিছু, কিন্তু সে যখন কথা বলছে তুই কার প্রেমে। শোন, এটা কম বয়স হলে আমি অবশ্যই বলতাম যাকে দেখতে সুন্দর তার দিকে যেতাম, হ্যাঁ অবশ্যই, মানে আমি 1 সেকেন্ড টাইম নিতাম না। কিন্তু এখন এই বয়সে এসে বুঝি যে মস্তিষ্কটাই জীবনে আসল, হ্যাঁ আর পেটে বিদ্যে থাকাটা খুব দরকার, খুব না হলে দরকার। মুশকিল। ফলে এখন চোখ কান বন্ধ করে যে ভালো কথা বলবে, যার পেটে বিদ্যে আছে, তার সঙ্গেই বন্ধুত্ব করতে ইচ্ছে কিন্তু হবে। তারা কিন্তু বেশি ভীষণ ডিপ্লোম্যাটিক হয়, যার যত মাথা সে কিন্তু খুব ভালো মানে ম্যানিপুলেশনটা হতে করতে পারে। পারে। একটা কথা বলবো, আমার ছোটবেলাতে হুম কে বলেছিল আমার এত বছর পর খেয়াল নেই, কিন্তু কেউ একজন আমাকে বলেছিলেন, কোনো একজন মানে মধ্যবয়স্ক কেউ, যে জীবনে তাদের সঙ্গে মিশবে হুম যাদের থেকে তুমি কিছু আহরণ করতে পারবে। হুম ঠিক আছে, হুম। মানে যেখানে তুমি কিছু নিতে পারবে। যে কারণে আমার ছোটবেলা থেকে হুম আমার কিন্তু বন্ধু বান্ধব, আমার যারা বন্ধু বান্ধব স্কুল কলেজ বাদ দে, হুম। আদার্স কিন্তু আমার একটু কিন্তু বড় বয়সের সঙ্গে বন্ধুত্বটা বেশি। আচ্ছা। কারণ আমার মনে হয় তাদের সঙ্গে মিশলে আমি অনেক কিছু জানতে পারবো, হুম অনেক কিছু আমি শিখতে পারবো। হুম ফলে আমার এই শেখার ইচ্ছেটা কিন্তু প্রবল টিল ডেট। আমি যেগুলো জানি না, আমি সেই বিষয়ে যারা জানেন ইনক্লুসিভনেসটা তো রয়ে গেছে, ও আজও বাবা, রয়ে আমার গেছে। তো আছে। ওই জন্যই তো তুই নিজেকে এত সুন্দর আমার আছে, রেখেছিস, আমার রাখতে মাথায় হয়নি, আছে। হয়ে গেছে। আমার এই ব্যাপারটা আছে। এই ব্যাপারটা তোর আছে, ভেরি নাইস। আচ্ছা চন্দ্রিকা, তুই তো অনেক বই পড়িস বলেই আমাদের এই কাজগুলোর মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে প্রস্ফুটিত করতে পারি। অনেক লেখা তোর হয়তো সঞ্চিত রয়েছে একাধারে। তুই তো অনুবাদও করেছিস, এবং একটা দুটো লেখাও আমি তোর পড়েছি, আমার মনে পড়ছে। সুবোধ সরকারের একটি কবিতা তুই অনুবাদ করেছিস। তোর প্রিয় লেখককে, প্রিয় কবিকে, আর এদিকে প্রিয় নায়ককে, প্রিয় নায়িকাকে? এটা হচ্ছে তোর টলিউড ইন্ডাস্ট্রি থেকে বল, প্রিয় নায়ক নায়িকা। না, টলিউড থেকে আমি এই মোমেন্টে বলতে পারছি না। বলতে পারছিস না, আমি চিরকালীন, আমি একটু অদ্ভুত অদ্ভুত পছন্দ করি। হ্যাঁ। মানে অদ্ভুত অদ্ভুত পছন্দ করি ইন দ্য সেন্স, নায়কের ক্ষেত্রে সলমান খান আমার ফেভারিট। আচ্ছা। আমি মারাত্মক রকম ভাবে সলমান খানের ভক্ত। মানে বিগ বসের আগে আমার কোনো এপিসোড মিস যেত না, মানে আমি এতটাই সলমান ভক্ত। সলমান খানের কোনো সিনেমা আমি আজ অব্দি দেখা মিস করেছি বলে আমার মনে হয় না। মনে হয় না? না, আমি ম্যাসিভ আর রকমের ভাবে সলমান। আর নায়িকা? নায়িকাটা ভাবতে হবে। নায়িকা সুচিত্রা সেন মোস্ট প্রবাবলি। তো সে তো টলিউড ইন্ডাস্ট্রি থেকে হলো। হ্যাঁ। আর প্রিয় কবিকে? এখনকার না, চিরকালীন হলে রবীন্দ্রনাথ ঠাকুর। সেটা অবশ্যই। এখনকার? এখনকার আর নতুন একজন কবির নাম বল যে তার সে ভালো লিখছে। কঠিন বলা, অনেক কবিরা এখন ভালো লিখছে। হঠাৎ করে একজনের নাম কার বলতে যাব বল? সুবোধদার কবিতা অবশ্যই আমার খুব প্রিয়। কবি সুবোধ সরকার আমার প্রিয় কবি। আমার জয়দেব বসুর কবিতা খুব ভালো লাগতো। আচ্ছা। আরেকজনের কবিতা খুব ভালো লাগতো, বলতে গেলে মানে আমি যেটুকুনি যা লিখতে পারি অনেকটাই তার জন্য। তিনি আমাকে ধরে বেঁধে কিভাবে কি লিখতে হয় শিখিয়েছিলেন, কবি অমিতেশ মাইতি। আচ্ছা। কিন্তু মানে আকস্মিক দুর্ঘটনায় বহুদিন আগে উনি মারা গেছেন, খুবই কম বয়সে। কবি অমিতেশ মাইতির লেখা মানে কবিতা আমার খুব ভালো লাগে। আর এদিকে তোর আবৃত্তিকারদের মধ্যে তোর কার কবিতা মানে উচ্চারণ, তার সমস্ত কিছু একটা? ব্রততিদি। হ্যাঁ। এটা কোনো সেকেন্ড অপশন আমার কাছে নেই। আমার কাছেও নেই, জানিস তো। আমার মনে হয় ব্রততিদি 100 ছিল, এখনো আছে, 100 থাকবে। বাকিরা সবাই বিলো 50। হ্যাঁ, মানে খুব জোর গলায় এটা আমি বললাম, বাকিরা সবাই বিলো 50। একদমই তাই। মানে এটা যতবার বলতে বলবি বলবো। ব্রততিদির মতো আবৃত্তি আমার মনে হয় না এই যে আবৃত্তিটাকে একটা শিল্পের পর্যায়ে উন্নীত করা, শুধু তাই নয় যে আবৃত্তি করে শুধু জীবন ধারণ করা যায়। একটা মানুষ যে শুধু আবৃত্তি করে ইনকাম করতে পারে, লাইফটাকে লিড করতে পারে এত সাকসেসফুলি, এটা ব্রততী বন্দ্যোপাধ্যায় বাংলা কেন সমগ্র বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। একদম তাই। কাজেই ব্রতদিদি ছাড়া আমার অন্য কারোর নাম মাথাতেই আসবে না। আমারও আসে না। আমি তো মাঝে মাঝে ওনার পোস্টে লিখিও, আপনি তুমি 1 নম্বর দিদি ভাই। আমার এত ভালো, কি সম্মোহন করা একটা ব্যাপার। ব্রতদিদির আবৃত্তি এখনো যখন শুনি কোনো অনুষ্ঠানে, এখনো না মনে হয় যে প্রথম শুনছি। সেই
মানে প্রত্যেকটা প্রত্যেকবার যেন বারবার নতুন করে আবিষ্কার করি আমি নতুন ব্রত নতুন তিথিকে। করে, হ্যাঁ। তাহলে ব্রত তিথি আমার কাছে এক আর- ব্রত তিথি, দ্বিতীয় ব্রত তিথি, তৃতীয় ব্রত তিথি, শেষ পর্যন্ত ব্রত তিথি। এরপরে অন্য কারোর নাম আমার প্রথমত- মনেই আসে না, প্রথমত আমি আমার মনে তোমাকে আসে না। চাই- বাকিরা যদি কিছু মনে করে আমার কিচ্ছু করার নেই, হ্যাঁ, যেটা বাস্তব সত্যি। হ্যাঁ, আমি তো কালকেও তোকে এই কথাটাই বললাম। আমি একদম খুব ক্লিয়ার, হ্যাঁ, মানে আমার আর কোনো সেকেন্ড কারোর নাম আসে না মনে। হ্যাঁ, কি আমারও আসে করবো? না। আমি কালকে কিন্তু তোকে এই অনেকে কথাটাই বলেন বললাম। যে অন্য অনেকে আছেন ভালো আবৃত্তি করেন, কিন্তু আমার মনে অবশ্যই দাগ করতে থাকে পারেন, না। কিন্তু তার আবৃত্তিটাকে যদি কমিউনিকেটই না করলো হ্যাঁ। তাহলে আর সেটা কিসের আবৃত্তি হলো? কিসের আবৃত্তি? আবৃত্তিকে তো একটা মানে আবৃত্তিটা কমিউনিকেট করতে হবে, হ্যাঁ, কমিউনিকেশন। একদম। ব্রততিদির আবৃত্তি মানে আমারও কিছু ভীষণ বলার নেই। কিচ্ছু বলার নেই। মাঝরাতে শুনতেও ভালো লাগে, হুম। ভোরবেলা শুনতেও ভালো লাগে, সবসময় শুনতে ভালো লাগে। এটা দিয়ে আজকে এপিসোডটা আমাদের শেষ করি। আর তোর জন্য আজকে ছোট্ট একটা আরে বাহ, থ্যাংক ইউ। ভালো থাকিস Thank you, thank চন্দ্রিকা। তুইও যে- ভালো থাকিস। হ্যাঁ, নিশ্চয়ই চেষ্টা করছি। তুই যেরকমভাবে কাজকর্মগুলো করছিস ওরকমভাবে কাজ কর এবং অনেক মানুষের প্রিয়জন হয়ে ওঠ। প্রিয়জন হয়ে ওঠাটা খুব চাপ, কারণ কাজ করতে গেলে প্রিয়জন হয়ে ওঠা খুব একটা যায় বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, আমি কাজ করে যাব, হুম, কোনো প্রত্যাশা না করি। হুম, ঠিক। ভালো থাকিস। ভালো থাকিস। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনের আড্ডার সঙ্গে অবশ্যই সোনালি এই শিরোনামের অনুষ্ঠান বা আড্ডা আপনারা যেটাই বলবেন সেটাই আমি মাথা পেতে গ্রহণ করব। আজকে আমার আড্ডা ঘরে ছিল চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়। খুব ভালো কাজ করছে ও, আরো আরো অনেক এগিয়ে চলুক এবং সবাইকে নিয়ে কাজ করুক। আমিও ওর সঙ্গে কাজ করেছি, ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড। ওর যে উত্তরগুলো আমি পেলাম আপনারা তো শুনতেই পারবেন এই এপিসোডটি যখন টেলিকাস্ট হবে। ভীষণ ড্যাশিং পুশিং এবং আমার সঙ্গে অনেকগুলো অনুষ্ঠানে দেখা হয়েছে। অর্গানাইজিং ক্যাপাসিটি ইজ ভেরি গুড। এরকমই থাকুক, কি বলুন আপনারা, তোরা। আর আপনাদেরও সঙ্গে চাই এই যে আমাদের এপিসোডটা টেলিকাস্ট হয় এবং আপনারা যে ভালোবাসাটা দিচ্ছেন, তোমরা যে ভালোবাসা দিচ্ছ, তোরা যে ভালোবাসা দিচ্ছিস, তাতেই আমি খুশি। কিচ্ছু চাইনি আমি ভালোবাসা ছাড়া। সবাই ভালো থাকবেন, এরকম থাকবেন। আবারও দেখা হবে। নমস্কার। নমস্কার। নমস্কার।